নমস্কার বন্ধুরা, গল্পের চিলেকোঠা পরিবারে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি সায়নী। আজ আমাদের নিবেদন বিখ্যাত সাহিত্যিক নরেন্দ্রনাথ মিত্রের ছোট গল্প নন্দিতা। আশা করছি আপনারা আমার সঙ্গে এই গল্পটি উপভোগ করবেন। তবে চলুন আর দেরি করব না, শুরু করি আজ গল্পের যাত্রা। শ্রী নরেন্দ্রনাথ মিত্রের নন্দিতা। শুনছ? ওঠো না, ওঠো ঠাকুর, একবার ওঠো না। মাঝরাত্রিরে নন্দিতার ঠেলাঠেলিতে ঘুমটা একেবারে কাচের বাসনের মতো খান খান হয়ে গেল শুভেন্দুর। ধরফর করে উঠে বসল সে। ওর ওটা কি? বাইরে মুষলধারে বৃষ্টি পড়ছে, জানলাগুলো বেশিরভাগই বন্ধ। তা সত্ত্বেও ধারা বর্ষণের তুমুল শব্দ কাঁচ কাঠ সমস্ত অনায়াসে ভেদ করে ফেলছে। গোটা ভারী একটা শব্দ। ভরা শ্রাবণের মধ্যরাত, জ্বালাময় মাঝ বর্ষার দিনাবসান ধরিত্রীরও। তার বুকে অবিরাম জীবন ধারণের লড়াইয়ে ক্ষতবিক্ষত মানুষেরাও। অন্ততপক্ষে শুভেন্দু শেখরের তো বটেই। গতকাল সকালে ট্রেনেই ফিরেছে সে 3 দিনের ঝটিকা ট্যুর সেরে। তারপর গেছে অফিস। সেখান থেকে ট্যুর ক্লান্ত বলে কোনো বিশেষ বিবেচনা স্বভাবতই মেলেনি। সন্ধেয় বাড়ি ফেরার লগ্ন থেকেই ঘুমটা আসছিল নেশার মতো। একটা চমৎকার আমেজ তাকে আরো চমৎকারভাবে জমিয়ে দিল বেশি করে গাওয়া ঘি ঢালা নাতি গাঢ় মুগের ঢালের খিচুড়ি আর পাটিসাপটার মতো কি জানি কিসের পুর ভরা দুর্দান্ত অমলেট। বর্ষা রাতে সেই জমজমার ঘুম এইভাবে কে ভাঙায়? ঠেলে ঠেলে, অল্প ঠেলায় হলো না দেখে ধাই ধাই করে রাম ধাক্কা মেরে। নন্দিতা কাঁদো কাঁদো গলায় বলল, শুনতে পাচ্ছ না? শুভেন্দু ঘুমে ভারী বিরক্ত গলায় বলে উঠল, কি কি শুনতে পাবো? কুকুরটা ভীষণ কাঁদছে, দেখো না। অন্ধকারে মনে হলো নন্দিতাও কাঁদছে। গলার স্বরটা যেন আধা বিকৃত। অবিরাম বর্ষণের ভারী আওয়াজ ভেদ করে এই সময় কোনো চতুষ্পদ প্রাণী ডাক শুনতে পাওয়া গেল। করুণ সাইরেনের মতো ধাপে ধাপে সুরে চড়ল ডাকটা, তারপর আবার খাদে নেমে গেল। শুভেন্দু আবার চুপ করে শুয়ে পড়ল এবং বলল, ঘুমোতে না পারো একটা কম্পোজকে শুয়ে পড়ো তো। নন্দিতা আত্মগলায় বলে উঠল, ঘুমোতে না পারার কথাও হচ্ছে না, কুকুরটা যে ভয়ানক কাঁদছে গো। ওকে ওকে ওই দারুণ বৃষ্টির মধ্যে ছাদে বেঁধে রেখে দিয়েছে, দেখবে চলো তুমি। আর তাছাড়া। নন্দিতার কথা শেষ হলো না। শুভেন্দু প্রায় ঝাঁঝিয়ে উঠল। তো আমি কি করব? হ্যাঁ? কথাগুলো বেশ রাগ ভরে বলল সে। কদিন ধরে এক মহা উৎপাত শুরু হয়েছে। তাদের দোতলা বাড়ির পরেই একটা ছোট্ট জমি ঘেরা পড়ে আছে। তারপর এক পুলিশ ইন্সপেক্টরের বাড়ি। ভদ্রলোকের খুব জন্তু জানোয়ারের শখ। খরগোশ, গিনিপিগ থেকে আরম্ভ করে ছাগল, গরু, এমনকি বাঁদর পর্যন্ত পোষা হয়ে গেছে। তা পোষুন, কেউ আপত্তি করছে না, কিন্তু পোষা প্রাণীগুলোর কোনো যত্নই ওরা করেন না। খরগোশ, গিনিপিগগুলোকে গুন্ডাগুলো এসে খতম করে গেল। ছাগলিটা যে কদিন দুধ দিল, তারপর ভদ্রলোক স্বহস্তে তাকে কেটে খেয়ে ফেললেন। গরুটা বাড়ির উঠোনে দাঁড়িয়ে দিবারাত্র হাম্বা হাম্বা করত। গলার দড়ি কখনো খোলা হতো না। তার কি গতি হলো অবশ্য তা কারোরই জানা নেই। আর বাঁদরটা, তার লক্ষ্য ছিল এপাড়ার যতে গৃহস্থ বাড়ি। নিজের মালিকের কাছ থেকে যথেষ্ট খেতে পেত কিনা কে জানে, কিন্তু পাড়ায় হেন বাড়ি নেই যেখান থেকে সে দাঁত মুখ খিচিয়ে ভোজ্য সংগ্রহ করত না।
ক্লাইম্যাক্স হলো শুভেন্দুর শার্ট পাঞ্জাবির বোতাম ভক্ষণ। কেউ কিছু বলতে সাহস পায় না, কারণ পুলিশের দারোগা। ওরে বাবা, বাঘে ছুলে 18 ঘা। তবে ইদানিং ভদ্রলোক যা শুরু করেছেন, সত্যি তা সহ্যের বাইরে চলে যাচ্ছে। একটার পর একটা দারুণ সুন্দর দামি কুকুর আনছেন এবং অযত্ন অবহেলা দিয়ে তাকে কয়েক মাসের মধ্যে মেরে ফেলছেন। শুভেন্দু আর অত শত জানবে কোত্থেকে? নন্দিতাই জানায়। জানলায় দাঁড়িয়ে সে প্রাণপণে ইশারা করে শুভেন্দুকে ডাকে, বলে, দেখো দেখো, দেখে যাও। দারোগার বাড়ির উঠোনে একটা ছোট্ট ডোল আছে, তাতে গিন্নি এঁটো কাটা সব এনে ফেলে দেন। তারপরে ডাক দেন, আ আ টমি, আ আ। আপাতমস্তক টান টান 24-25 ইঞ্চি উঁচু একটা গ্রে হাউন্ড অপরূপ ভঙ্গিতে এগিয়ে আসে। ভদ্রমহিলা তাকে এঁটো কাটাগুলো খাওয়াবার জন্য ক্রমাগত তাড়না করেন, আর অভিজাত বংশীয় গ্রে হাউন্ডটা ক্রমাগত তার লম্বা সরু চকচকে মুখটা ফিরিয়ে নিতে থাকে। গ্রে হাউন্ডটা বোধহয় মরেই গেল, তবু পাত কুড়ানো মুখে দিল না, এবং কুকুরটা মরে গেল তবুও তার মালিকেরা তাকে তার যোগ্য খাদ্য দিল না। চমৎকার। একটা স্প্যানিয়েলও গেল, আপাদমস্তক ঘা হয়ে। চুলকাতে চুলকাতে কুকুরটা যেন খেপে যেত এক এক সময়। সারা শরীর থেকে খাবলা খাবলা লোম উঠে দগদগে ঘা নিয়ে প্রচণ্ড লাফিয়ে উঠে সামনের থাবায় মুখ দিয়ে একদিন শুয়ে পড়ল, উঠল না আর। এখন কোথা থেকে ভদ্রলোক এত সুন্দর সুন্দর পেডিগ্রি ডগ জোগাড় করেন কে জানে। পুলিশের লোক, কোথা থেকে আর। মিনি মাগনা পায় বলেই বোধ হয় আরও এত অছেদ্দা। কি জিনিস পেয়েছে জানেই না। লেটেস্ট হচ্ছে একটা ডালমেশিয়ান, অপরূপ কুকুর। নন্দিতা জানলার কাছ থেকে নড়েই না, বলি, দেখো দেখো, কি সুন্দর ঘুরে বেড়াচ্ছে দেখো। সাদার ওপর কালো কালো গোল গোল ছিট, আবার ভালো চামড়ার কলার। এবার বোধহয় দারোগার মক্কেল কলার শুদ্ধই উপহার দিয়েছে। কুকুরটা সম্ভবত পূর্ণবয়স্ক, পোষ মানতে চাইছে না। পোষ মানাবার উপায় হিসাবে দারোগাবাবু অবশ্য 3rd ডিগ্রি প্রয়োগ করেছেন। টমি, কাম হিয়ার। ভদ্রলোকের সর্ব কুকুরি নামই হচ্ছে টমি। টমি আসছে না। লম্বা হিল হিলে চাবুকের বাতাস, কাটার শব্দ, শিস করে। নন্দিতা কানে আঙুল চেপে বসে পড়ে। টমি, সিট ডাউন। এবারও টমি আসছে না, অর্থাৎ আবারও চাবুক। এবার নন্দিতা জ্ঞান শূন্য হয়ে জানলার ওপর থেকে ঝাঁপিয়ে পড়ে বলে, ও মেসোমশাই, মেসোমশাই। আর তার তীক্ষ্ণ সরু গলাও ভদ্রলোকের মোটা কানে পৌঁছাতে দেরি হয় না। অবশেষে অবাক হয়ে দারোগা মেসোমশাই মুখ তুলে তাকান। কোশমিন কালেও তিনি তার নন্দিতা বা তার স্বামীর সঙ্গে কোনো মাসি বঞ্চির সম্পর্ক তো পাতাননি বলে তার মনেও পড়ে না। অতএব তিনি অবাক হয়ে যান। আবার নন্দিতা চেঁচিয়ে ওঠে, মারবেন না, প্লিজ, অমন করে মারবেন না। আকুলি বিকুলি করতে থাকে নন্দিতার, চোখের কোলে টলটলে জল। অতশত হয়তো দেখতে পান না মেসোমশাই, কিন্তু কেমন হতবুদ্ধি হয়ে হাতের বেগটাকে ফেলে দিয়ে উঠে যান, উঠোন ছেড়ে ভেতরে, ঘরের আশ্রয়ে। সেই অবদ্ধ ডালমেশিয়ানেরই এখন দুর্গতি হয়েছি। দোতলার ছাদে উপরন্তু বৃষ্টির তলায় সে আশ্রয়হীন। কোথাও ছুটে পালিয়ে যাবে, তার তো উপায় নেই, বাধা। নন্দিতা অনেক কষ্টে চোখের জল চাপতে চাপতে বলল, তুমি তুমি তো কদিন ছিলে না, জানো না, রোদে জলে ওকে একভাবে বেঁধে রেখে দেয়। নিজেরা নিশ্চিন্তে খাচ্ছে, দাচ্ছে, ঘুমোচ্ছে। আমরা ঘুমোতে পারছি না, খাবার মুখে রুচ্ছে না। ওদের দেখো, হেলদোল নেই, কোনো হেলদোল নেই। আবার বৃষ্টি ছাপিয়ে কুকুরের ডাক ভেসে আসে। নন্দিতা বলে ওঠে, ও ও না, খুব অসুখ পড়েছে, খুব খুব কষ্ট পাচ্ছি। যাও না গো, একবার প্লিজ যাও।
শুভেন্দু অবাক হয়ে বলে, তো তোমার কি মাথা খারাপ হয়েছে? হ্যাঁ, ওদের পাড়ার সবাই ভয় পায়, এড়িয়ে চলে। আমি মাঝখান থেকে কুকুর ডাকছে বলে এই রাত্রিরে গিয়ে কমপ্লেন করব? ও, বুঝতে পারছো না, এই ঘুম নয়, ওর অসুখ, কষ্ট পাচ্ছে বৃষ্টিতে, রোগে। সে আর কিছু বলতে পারে না, ঝরঝর করে কাঁদতে থাকে। শুভেন্দু বলে, একটা কুকুর কষ্ট পাচ্ছে বলে এই দুর্যোগের রাত্রিরে তুমি আমাকে বাড়ি ছাড়া করবে? হ্যাঁ, জানো কত জন্তু জানোয়ার, কত মানুষ এখন নিরাশ্রয় এই মুহূর্তে। বৃষ্টিতে উড়ে গেছে কারোর খড়ের চাল, জল জমে ভেসে গেছে গেরস্থলী, আর তুমি। শুভেন্দুর কথা শেষ হলো না। হঠাৎ নন্দিতা দড়াম করে এক লাফ দিল বিছানা থেকে মাটিতে। ছুটতে ছুটতে গিয়ে দরজার খিল নামালো, তারপর বাইরে বেরিয়ে গেল। অগত্যা শুভেন্দুকে উঠতে হয়। খোঁজো, কোথায় টর্চ, কোথায় বর্ষাতি, কোথায় ছাতা। নিচে নেমে সে অবাক হয়ে দেখে যে সদর দরজা খোলা। হু হু করে বৃষ্টির ছাড় কুপছে। নন্দিতা এই রাত্রির 1টার সময় জলের মধ্যে একাই বেরিয়ে গেছে। কোনো ক্রমে বর্ষাতি, টর্চ আর ছাতা সামলাতে সামলাতে প্রতিবেশী বাড়ির দরজায় শুভেন্দু যখন পৌঁছায়, তখন সে দেখে বাড়ির দরজা খুলে গেছে। চৌকাটের ওপারে সোপাটে ভিজে নন্দিতা এবং ওপারে আছেন টর্চ হাতে লুঙ্গি পরিহিত ভুঁড়িওয়ালা দারোগা। নন্দিতা চিৎকার করে বলছে, দোহাই দোহাই, আপনারা কিছু করুন মেসোমশাই, কুকুরটা যন্ত্রণায় কাতরাচ্ছে, ভয়ানক কষ্ট হচ্ছে, কিছু করুন। দারোগা বলে, আপনি তো মহাজাহাজ মহিলা দেখছি। আমার স্ত্রী ঠিকই বলেন, জানলা থেকে যখন তখন স্পাইং করে। আমার কুকুর আমি মারি কাটি, আপনার কি? হ্যাঁ, ইয়ার কি পেয়েছেন? ইয়ার কি? শেষ কথাটা উনি শুভেন্দুর দিকে তাকিয়ে বলেন। শুভেন্দুর ভেতরটা রাগে জ্বলে যাচ্ছে, নন্দিতার ওপরও, দারোগার ওপরও। সে যথাসাধ্য মোলায়ম করে বলে, আসলে কি বলুন তো, আমার স্ত্রী কুকুর ভীষণ ভালোবাসে, একটু দেখুনই না। এত করে বলছেন যখন। কড়া চোখে তার দিকে তাকায় দারোগা এবং তখনই হাঁক দেয়, হারু হারু, ট্যাপলা, ছাতা নিয়ে একবার ওপরের দিকে যা, দেখিনি। দেখ তো টমিটা কেন এত চেঁচাচ্ছে। দুটো ছায়ামূর্তি ছাতা নিয়ে সিঁড়ি বেয়ে উপরে উঠছে দেখা গেল। দারোগা বললেন, দেখুন মশাই, এক পাড়াতে থাকি, বিপদে আপদে নিশ্চয়ই একে অপরের সহায়, কিন্তু পরের ব্যাপারে খামোখা এভাবে নাক গলালে কিন্তু মেয়ে ছেড়ে বলে মান রাখতে পারবো না। আসুন, আপনারা এবার আসুন তো। এই সময় একটা ছায়ামূর্তি টর্চের আলোর বৃত্তের মধ্যে দৃশ্যমান হয়ে পরম সন্তোষের সঙ্গে বলে ওঠে, বাবা, টমি আর চেঁচাচ্ছে না, কেমন দাপাচ্ছিল কাঁটা পাটার মতো, এখন চুপ করে শুয়ে পড়েছে। নন্দিতা ফিসফিস করে বলে, মরি গেছে। সে স্খলিত পায়ে পিছন ফিরে বাড়ির দিকে চলতে লাগে। বৃষ্টিতে ভিজে শাড়ি পায়ের সঙ্গে জড়িয়ে যায়। দড়াম করে আছাড় খায় একটা। শুভেন্দু তাকে তুলে নিয়ে কোনো মতে বাড়িতে নিয়ে আসে এবং সেই রাতে গরম জল করে ব্র্যান্ডি দিয়ে খাওয়ায়। পরদিন সকাল না হতে একেবারে টেট ভ্যাকের খোঁজে ছোটে সে। হাঁটুর কাছে বেশ খানিকটা কেটে গেছে, 2টো স্টিচ। সে এক কাণ্ড বটে। নন্দিতা ডাকসাইতে কুকুর প্রেমিক বলেই যেমনটা ঘটল তা কিন্তু নয়। নন্দিতা কুকুর দেখতে ভালোবাসে, পুষতে মোটেই নয়। সে কোনো জন্তু জানোয়ার পাখি টাকি পোষবার আদেও পক্ষপাতী নয়। ওসব আবদার
তার নেই, বলতে গেলে কোনো আবদারই তার নেই। আপন খেয়ালে বইপত্তর, ক্যাসেট, ফিল্ম নিয়ে থাকে। ভালো ভালো রান্না করে করে দুপক্ষের বন্ধু বান্ধব, আত্মীয় স্বজনকে খাওয়ায়। খুব মিশুকে, যেখানে যায় হেসে গল্প করে, মজা করে একগাদা বন্ধুও বানিয়ে ফেলে। এরকম একটা স্টিমার পার্টির জমায়েতে হাসি খুশি উজ্জ্বল স্বভাবের প্রাণবন্ত মেয়েটিকে মাস্তুল ধরে পাক খেতে খেতে একটার পর একটা কবিতা আবৃত্তি করতে দেখি একেবারে ঘাড় মোড় ভেঙে প্রেমে পড়ে গিয়েছিল শুভেন্দু। আর বিয়ের পর এই নন্দিতা, সে তো এক অভিজ্ঞতা। এত স্বতঃস্ফূর্ত তার আবেগ, ভালোবাসা ও আকাঙ্ক্ষার প্রকাশ এমন জমকালো, এমন হৃদয়ের দুকুল ভাসিয়ে নেওয়া প্লাবনের মতো উত্তাল যে শুভেন্দু মনে মনে গোপনে জানে এমনটা বোধহয় আর হয় না, এবং সে অতি ভাগ্যবান। বিশেষত সে বাপ মা মরা, মামার বাড়িতে এবং পরে হোস্টেলে মানুষ। স্নেহ, ভালোবাসা, আদরের জন্য কতটা যে সে কাঙাল ছিল, বিয়ের পর নন্দিতার প্রবল স্রোতে ভেসে যেতে যেতে ভালো করেই বুঝতে পারে। তবে ওই এক দোষ, একে কি বলবে শুভেন্দু? বুঝতে পারে না খামখেয়ালি নাকি সেন্টিমেন্টাল, না ওই পরের ব্যাপারে নাক গলানোর আদিক্ষেতা। কি বলবে একে, ও সত্যিই জানে না। রোজই অফিস থেকে ফেরবার সময় অবশ্য এক বুক আনন্দ নিয়ে ফেরে শুভেন্দু। সে জানে যতই কলিগের সঙ্গে মনোমালিন্য হোক, ডিরেক্টর যতই বাঁকা চোখে তাকাক, গুচ্ছের নিরস অর্থহীন কাজের জন্য তাকে যতই ছোটাছুটি করাক, এরা বাড়িতে তার জন্য অসাধারণ কিছু অপেক্ষা করছে। দরজা খুললেই চমকে উঠবে হলুদ শাড়ি, শ্যাওলা সবুজ চুলের সেই মেয়ে কাজলবিহীন কাজলা চোখে এমন চাওয়া চাইবে, দাঁত ঝিকিয়ে এমন হাসি হাসবে যে সহস্র মানুষের সহস্র রকম দুর্ব্যবহার, হাজারখানা সমস্যার উদ্যত মুখ সব বাঁশির নাচনে সাপের ফনার মতো নুইয়ে পড়বে। তারপর বেতের হালকা চেয়ারে মুখোমুখি বসে দুজনের চা খাওয়া। ঝুপঝাপ সন্ধে নামবে, আলো জ্বলবে, সারাদিনের জমা কথা উঠে উঠবে টুকটাক, দু একটা গানের কলি, একটা ধূপ জেলে দেবে নন্দিতা, ঘাড় ফিরিয়ে একটু ভ্রুভঙ্গি। শুনতে এইটুকুই, কিন্তু এরই মধ্যে যে কি অসামান্য রস ভরা থাকে তা শুভেন্দু ছাড়া কেউ কি জানবে? কিন্তু কোনো একদিন এই প্রত্যাশার সন্ধ্যায় ঘরে ফিরে যদি হাসির চমক না দেখে, সারা শরীরে শোকের ছাপ, যেমন তেমন মলিন শাড়ি, বিকীর্ণ মূর্ধচা, মেঘে ভরা আকাশেনের মতো বর্ষণ মুখর চোখ, তখন চা খাওয়া হয় বটে, চায়ের সুগন্ধের সঙ্গে ফিল্টার সিগারেটের গন্ধ মেশে, সন্ধেও উত্তীর্ণ হয়ে যায়। কিন্তু যন্ত্রচালিত দুটো ধূপ যখন জেলে দেয় দুটো হাত, সে হাতের মধ্যে যেন কোনো আগ্রহ থাকে না। রাত্রি হয়, খাবার বাড়া হয়, কথাবার্তা, হাসি ঠাট্টা, চোখের আঙুলের ঠোঁটের আদর ছাড়া খাবার বিস্বাদ মনে হয়। কিন্তু বারবার জিজ্ঞাসা করেও কোনো উত্তর পাওয়া যায় না। পরের দিন রাস্তায় বেরিয়ে খবর জানা যায়, 2-3 বাড়ি পরে থাকে অভিলাষদা। তার স্কুল পড়ুয়া 9-10 বছরের ছেলেটি মারা গেছে একেবারে হঠাৎ। স্কুলেই অসুস্থ হয়ে পড়ে এবং বাবাকে তার অফিসে খবর দেওয়া হয়, কিন্তু বাবা আসতে আসতেই সব শেষ। কেন, কি বৃত্তান্ত, সেসব কিছুই ভালো করে বোঝা যায় না। কদিন পর শুভেন্দু বলে, চলো নন্দিতা, উট্রাম ঘাট থেকে ঘুরে আসি। উট্রাম ঘাট যেতে জেটির ওপরে দাঁড়িয়ে আঁচল রাতে গোল রেস্তোরাঁয় খেতে নন্দিতা ভীষণ ভালোবাসে। কিন্তু নন্দিতা শূন্য চোখে চেয়ে বলে, কি লাভ? কিসের কি লাভ? এভাবে বেড়াতে গিয়ে কোথাও কি লাভ? কিছু করেই বা কি লাভ? টুবলির মতো একটা কচি ছেলে
যদি এভাবে বিনা বাক্য পায়, তুমি বলো। রাত্রিরে নন্দিতা গভীর শোকে গুমড়ে গুমড়ে কাঁদতে থাকে, যেন তার নিজেরই সন্তান গেছে। আস্তে আস্তে মেঘ কাটতে থাকে। নন্দিতা স্বাভাবিক হয়, যদিও বৎসহারা জননীর এক গভীরতর অসুখ সে যেন তার জীবনযাপনের ভেতরে চিরকালই বহন করে যাবে বলে মনে হয় শুভেন্দুর। সবচেয়ে ভয় এবং আশ্চর্যের কথা, এরও বেশ কয়েক মাস পরে শুভেন্দুর মাস্তুতো বোনের বিয়েতে নিমন্ত্রণে গিয়ে খাওয়া দাওয়া হবার আগে নন্দিতা শুভেন্দুর হাত ধরে এসে বলে, চলো চলো চলো, এক্ষুনি চলো। শুভেন্দু অবাক হয়ে সুন্দর সিল্কের শাড়ি পরা অলঙ্কিত বউয়ের দিকে তাকিয়ে থেকে বলে, কেন, কি হলোটা কি? শুনতে পাচ্ছ না? সানাই বাজছে যে। হ্যাঁ, তা বিয়ে বাড়ি তো সানাই তো বাজবেই। আমি আমি সইতে পারি না। আরে টুবলু যেদিন চলে গেল সেদিন সারা দিন সারা রাত দূর থেকে সানাইয়ে সুর ভেসে এসেছিল। আমি আর সইতে পারছি না, তুমি চলো। উফ। টুবলুর মৃত্যু খুবই মর্মান্তিক 100 বার, কিন্তু টুবলুদের সঙ্গে নন্দিতার কোনো যাওয়া আসাই ছিল না। টুবলুর সঙ্গে সে জীবনে 2 বার কথা বলেছে কিনা সন্দেহ। অনেক চেষ্টা চরিত্র করে নন্দিতাকে আগে থেকে কিচ্ছু না বলে বাড়ি পাল্টে ফেলার ব্যবস্থা করে শুভেন্দু। একটু শহরতলির দিকে মস্তানি ফস্তানি আছে নাকি একটু আধটু, কিন্তু 4 ফ্ল্যাটের নতুন দোতলা বাড়ি। গেটে নন্দিতার পছন্দের মাধবীলতা থোকা থোকা দুলছে। নির্মল আকাশ দেখা যায়। রেল লাইনের ধারে সাঝের বাজার বসে, সেখানে হরেক রকম টাটকা মাছ সবজি পাওয়া যায় একেবারে হাতের কাছে। নন্দিতা প্রথমে গাঁইগুই করেছিল বটে, তার আবার পুরনো বাড়ি, উঁচু উঁচু সিলিং, রাশি রাশি জানলা দরজা এইসবই ভালো লাগে। সে ছাদে উঠে গনগনে রোদে কাপড় শুকাতে দেবে, আবার কালবৈশাখী এলে ঝড়ের হাওয়ায় উথাল পাতাল হতে থাকা কাপড় তুলে আনবে। দুমদাম দরজা জানলার আওয়াজ, ঘুলঘুলিতে চড়ুই পাখির বাসা, পাঁচিলের ফাটলে অশ্বত্থ গাছ, এসব তার ভারী পছন্দের জিনিস। কিন্তু শুভেন্দুর এক গো, সে এই বাড়ি ছাড়বেই। বউয়ের খামখেয়ালির জন্যে নতুন বাড়িতে থাকতে পারবে না, সে কি আবার হয় নাকি? আচ্ছা বউ তো তার। নন্দিতা এই কথা শুনে হেসে ফেলেছিল। তারপর থেকে দৌড়াদৌড়ি করে সব গুছিয়ে তুলেছিল নিজেই। কি ফেলে যাবে, কি নিয়ে যাবে, কি নতুন কিনবে, তার হিসেব নিকেশ করতে করতে একটা শালিখনি কি চড়ুইনির মতোই মহা ব্যস্ত সমস্ত হয়ে উঠেছিল নন্দিতা। দেখতে দেখতে শুভেন্দুর বুকের ভেতরটা আনন্দে শিরশির করে উঠেছিল। তার গলা ছেড়ে বলতে ইচ্ছে হয়েছিল, নন্দিতা, ও নন্দিতা। আগেকার পছন্দটাকে আঁকড়ে ধরে নতুনের সবকিছু বরবাদ করে দেবে এমন মেয়েই নয় নন্দিতা। নতুন বাড়িটা তার ভারী ভালো লেগে যায়। ফিকে লাইল্যাক রঙের একটা দেওয়াল, যামিনী রায়ের গণেশ জননী টাঙাতে টাঙাতে সে দুদ্দার করে ছোটে প্লেনের আওয়াজ শুনে। জানলার গ্রিল ধরে চেয়ে চেয়ে দেখে, বলে, ভালোই হলো বলো। আজকাল এয়ারপোর্টে ঢুকতে যা খরচ, এত কাছে বেশ নিখরচায় প্লেন দেখা যাবে। কি আওয়াজ! ও বাবা, যেন আমাদের বাড়িতেই নেমে পড়বে মনে হয়। শুভেন্দু পায়ের ওপর পা তুলে মৃদু মৃদু হাসে বিজয়ীর মতো, বলে, তুমি তো বড় বড় কথা বলো না অত, আসতেই তো চাইছিলে না, হ্যাঁ? নন্দিতা কাঁচুমাচু মুখে অকপটে স্বীকার করে, তা অবশ্য সত্যি গো। আগের বাড়িটা না আমার ভীষণ মায়াবী ছিল। পুরনো বলে আমি কেমন খারাপ বাসতে পারি না। অন্য পছন্দ করছে না দেখলে তো আমার যেন আরো মায়া বেড়ে যায়। এই বাড়িটা একটু নিচু যদিও, কিন্তু দেওয়ালগুলো
শাটিনের মতো, আর জানলা দিয়ে মাধবীলতার ভিউটা দারুণ। অতএব সে খুব চটপট নতুন বাড়ি মনের মতো করে গুছিয়ে ফেলে। লাফিয়ে ঝাঁপিয়ে হেসে কুটোপাটি খেয়ে বরের গাল চটকে কান কামড়ে খুব তাড়াতাড়ি বাকি 3 প্রতিবেশীর সঙ্গেও সে আলাপ টালাপ সেরে ফেলে। সন্ধেবেলায় উৎসাহের চোখে 2-4 সিঁড়ি টপকে টপকে উঠতে উঠতে শুভেন্দু আহ্লাদে আটখানা হয়ে শোনে তার বাড়ির জানলা দিয়ে নির্ভুলভাবে গান ভেসে আসছে, পিয়া বিন রহনা নেই যায়। সে বেল বাজিয়ে দরজা খুলতে না খুলতেই বলে ওঠে, পিয়া বিন রহনা যাবার কোনো সম্ভাবনা আপাতত নেই, পিয়া হাজির। কিন্তু সবচেয়ে বিপজ্জনক নন্দিতামিটা তার বউ এখানেই করে ফেলল। এগুলোকে আজকাল শুভেন্দু নন্দিতামি বলে, আর কোনো নাম অথবা সংজ্ঞা সে খুঁজে পায় না। একদিন সন্ধ্যের শোয়ে এসপ্ল্যানেডে পাড়ায় ছবি দেখতে গিয়েছিল। একেবারে খেয়ে বাড়ি ফিরছেন, দুজনেরই খুব মেজাজ খুশ। সারা রাস্তা বাসে বসে বসে ফিল্মটার পিন্ডি চটকেছে দুজনে, আর হেসে খুন হয়েছে। তাদের বাড়ি যেতে হলে একটা পাক খাওয়া গলি পড়ে। গলিটা এড়িয়ে যাওয়া যায়, তবে তাতে ভীষণ ঘুর হয়ে যায়। গলিপথে কিছুটা এগোবার পর একটা চাপা বচসার আওয়াজ শুনতে পায় ওরা। তারপরে সামনে যেখানে মোড়, গলিটা দুভাগ হয়ে গেছে ডাইনে বায়ে, সেইখানে টিমটিমে আলোয় একটা জটলা, কয়েকটা তীক্ষ্ণ গালাগাল, তারপর একটা ছোড়া, হাতে একটা লোক ঝলসে ওঠে ওদের সামনে। শুভেন্দু কিছু বুঝে ওঠার আগেই জ্যামুক্ত তীর, অথবা বলা উচিত বুলেটের মতো, নন্দিতা তার পাশ থেকে ছুটে বেরিয়ে যায়। শুভেন্দু দেখতে পেল উদ্যত ছোড়া হাতে ওই বিশাল চেহারার ঝাঁকড়া ছিল মস্তান, তার পেছনে আরও কিছু দলা পাকানো লোক, আর অপর দিকে মাথা নিচু করে এক হাত উপরে তুলে আঘাত এড়াবার ভঙ্গিতে এক ছোকরা, আর উভয়ের মাঝে লাল শাড়ি পরা নন্দিতা, একটা ছোট্ট হাইপেনের মতো, কিংবা ছোট্ট একটা ফুলকির মতো। সে চিৎকার করে বলছে, না না, খবরদার না, খবরদার, আপনারা মারতে পারবেন না, না, কিছুতেই না। নিমেষের মধ্যে ছোকরা ডান দিকের গলি দিয়ে দৌড়াতে দৌড়াতে বেরিয়ে যায়। মস্তানের চোখে আগুন, ছোড়া নেমে আসছে। ব্যাস, শুভেন্দু আর কিছু দেখেনি, জানে না। তার সামনে নিকষ আধার। যখন আবার দেখতে পেল গলির মোড় শূন্য, সে বসে পড়েছে। নন্দিতা বলছে, কি হলো তোমার? ওঠো, শিগগির বাড়ি চলো। শুভেন্দু অবাক হয়ে দেখল তার বউ অক্ষত। কোনো ক্রমে বাড়ি ফিরে দরজার ভেতর থেকে একটা তালা লাগালো শুভেন্দু। ভারী একটা কৌচ এনে দরজার কেশ দিয়ে রাখল। নন্দিতা বলল, কি করছো? শুভেন্দু গম্ভীরভাবে বলল, এতে কিছুই হবে না, 2-4খানা লাথিতেই ভেঙে পড়বে। তবু ডুবন্ত মানুষ তো কুটো কাজটাও ধরে নাকি আঁকড়ে। তার মানে কে লাথি মারবে? কে? কেন? ওই যাদের নোংরা কাজিয়ার মধ্যে তুমি তোমার নির্বোধ নাকটা গলিয়ে দিলে, তারা। খুব ভাগ্য ভালো নন্দিতা যে তোমাকে ওরা খুন করেনি। বা নন্দিতা বলল, তাই বলে আমার চোখের সামনে মানুষকে খুন করবে, আর আমি কিচ্ছু বলবো না? তা তো হয় না, হতে পারে না। আর যদি ওরা আক্রোশে তোমাকেই খুন করত? খুন হয়ে যেতাম, কেউ না বাঁচালে। আর ওরা যদি রেপ করত, তখন এজিপি হয়ে যেতাম, নিজেকে রক্ষা করতে না পারলি বা কেউ রক্ষা না করলে। তবে তখন এসব ভাবিনি, জানো তো। দেখেছিলাম দুটো মানুষ, একজনের হাতে ছুরি, অন্যজনের ওপর নেমে আসছে। মাঝখানে 2-2.5 ফুটের মতো একটা ফাঁকা জায়গা।
ওইটুকুনি ছাড়া আমি আর কিচ্ছু দেখিনি, কিছু ভাবিও নি, কিচ্ছু না। কি ভয়ানক, কি ভয়ঙ্কর ভয়ানক! এই মেয়েটা ভাবে না পর্যন্ত। শুভেন্দু ভাবল এবং ভাবতেই থাকলো। অফিস যাবার সময়ে বেরোতে বেরোতে সে ভাবে, বাড়ি ফেরার সময়ে ফিরতে ফিরতে সে ভাবে। গলিতে কদাচ নয়, তথাপি ভয়। আর কিছু না হোক বাড়ি গিয়ে কি দেখবে এই ভেবে ভয়। যার জন্য অবশ্য এত ভয় ভাবনা, সে নন্দিতা কিন্তু একেবারে স্বাভাবিক। দোকান বাজার যাচ্ছে, দরজা হাট করে খোলা রেখে বাসনওয়ালির সঙ্গে গল্প জুড়ে দিচ্ছে। হাসি গান গল্প দিব্যি আছে। কদিন পরে শ্যামবাজারের মোড় থেকে বাসে উঠছে শুভেন্দু। হঠাৎ কাঁধের ওপরে একটা ভারী হাত পড়লে। কিরে শুভ? একেবারে চমকে উঠেছে শুভেন্দু। তবে মুখ ফিরিয়ে চেয়েই শুভেন্দু খুশিতে ফেটে করল, আরে রমেন না? চিনতে পেরেছিস তাহলে? হ্যাঁ। নীরের মধ্যে থেকে সন্তর্পণে তাকে বার করে আনতে আনতে রমেন বলল, তোকে সে কখন থেকে ডাকছি, গাড়ির মধ্যে থেকে শুনতেই পাস না। অনেকক্ষণ থেকে তোকে ফলো করছি জানিস তো। আচ্ছা চল চল, ওইদিকে গাড়িটা পার্ক করেছি, আয়। শুভেন্দু একমুখ হেসে বলে, কবে কবে ফিরলি? হ্যাঁ, বছর খানিক। যতীন্দ্রমোহন অ্যাভিনিউয়ের মুখে চেম্বার করেছি, আয় না দেখে যাবি। আমি অবশ্য এখন চেম্বার বন্ধ করে বেরোচ্ছি রে। শুভেন্দু বলল, ঠিকানাটা দে, অন্য একদিন যাব, আজ নয় রে। বউটা বাড়িতে একা আছে, জায়গাটা একদম ভালো না। বিয়ে করেছিস? কবে? হ্যাঁ হ্যাঁ রে, কি বলিস? বছর তিনেক তো হলো। আচ্ছা চল, আজ তোর বউ দেখে আসি। নেমন্তন্নটা তো একেবারে আমি মিস করে গেছি দেখছি ভাই। হ্যাঁ যাবি? খুব ভালো হয় তো তাহলে। চল চল চল। রমেন তার ক্রিম রঙের মারুতি ভ্যানের দরজা সরিয়ে দেয়, তারপর বলে, আচ্ছা শুভেন্দু, আমি পিঠে হাত রাখতে ওরকম ঘাবড়ে ফ্যাকাশে হয়ে গেলি কেন রে? ফ্যাকাশে হয়ে গেছিলাম বুঝি? তা একেবারে চমকে উঠেছিলিস জানিস? আর আর বলিস না, আমার এই বউটা আমার মাথা খারাপ করে ছাড়বে। কেন, কি ব্যাপার? গাড়িতে যেতে যেতে শুভেন্দু তখন ব্যাপারটা বলল। শুনে রমেন হাসতে থাকল। অন্যদিন শুভেন্দুর ফিরতে ফিরতে প্রায় সন্ধে হয়ে যায়। আজ রমেনের গাড়িতে অনেক তাড়াতাড়ি হয়ে গেল। দরজা খুলে দিল বাসন মাজার মেয়েটি। ললিতার গলা শোনা গেল, কে রে? ওড়নাটা কষে কোমরের সঙ্গে বাঁধা, আঁটুসাঁটো করে একটা বিনুনি বেঁধেছে, পায়ে রোলার স্কেট। এ বাড়িতে কোথাও চৌকাট নেই। রোলার স্কেট পায়ে চড়িয়ে নন্দিতা ঘর থেকে ঘরান্তরে ঘুরে বেড়াচ্ছে। একবার শো করে পেছনে গড়িয়ে আর একবার দ্বিগুণ শো করে সামনে গড়িয়ে এসে নন্দিতা রাজকীয় সালাম জানালো রোলার স্কেটের ওপর থেকে। আইয়ে জানাব। পরক্ষণের পেছনে অপরিচিত মুখ থেকে ভরকে গিয়ে উঠতে পড়তে তাল সামনে নিতে নিতে তার পশ্চাৎ পসারণ। একেবারে রান্নাঘরের মধ্যে ঢুকে গেল সে। তারপর একটি সময় পর খালি পায়ে এসে ওড়না দিয়ে মুখ মুছতে মুছতে দাঁড়ালো সে ঘরের মধ্যে, মুখে লাজুক লাজুক হাসি। রমেন বলল, কেন, বেশ তো ছিলেন, বাহনের ওপর থেকে নেমে এলেন কেন? নন্দিতা মুখ থেকে হেসে উঠল। শুভেন্দু বলল, এই হলো আমাদের রমেন, রমেন দি গ্রেট। ব্যাস, ওইটুকুতে ইন্ট্রোডাকশন হয়ে গেল বুঝি? হ্যাঁ, রমেন বলল। নন্দিতার হাসি হাসি মুখ,
সে বলল, এর চেয়ে আর কিচ্ছু বেশি বলতে হবে না, বুঝলেন? আপনি আমাদের দুজনের মধ্যে প্রায়ই এসে বসে থাকেন, তা জানেন। বলেন কি, সুদূর লন্ডনে বাস করে আপনাদের মাঝখানে? আমি কি ভূত টুত নাকি? আরে, ও ও বলতে চাইছে যে তোকে নিয়ে আমাদের মধ্যে গল্প স্বল্প হয়, এই আর কি। রমেন বেশ খুশি হয়। কিছুক্ষণের মধ্যেই নন্দিতা দশভুজা হয়ে ওঠে। প্রথমেই এক দফা চা বিস্কুট দিয়ে যায়। চাটা শেষ না হতে হতেই কিসের বড়া গরম গরম ভেজে আনে, তার সঙ্গে আবার চা। তারপরে ছানার পুডিং এনে হাজির করে। সেটা শেষ হলে বলে, মুখটা মিষ্টিয়ে গেল না, কুচো নিমকি খাবেন? রমেন বলে, তাই বলি, শুভটা এমন রোগা পাংলা ছিল বরাবর, তা এমন গায়ে কতরে হলো কি করে? এই বুঝি তার সিক্রেট? নন্দিতা বলে, ওসব বললে আর শুনছি না, আপনি আজ খেয়ে যাচ্ছেন। রমেনের সমস্ত আপত্তি হাওয়ায় উড়িয়ে দেয় নন্দিতা। তারপর সে সেই সদর দরজা খুলে ছুটে যায় সম্ভবত বাজারে। একবার যায় প্রতিবেশীর ফ্ল্যাটে, আবার যায় রান্নাঘরে। পরক্ষণেই সে এসে বসে সোফাতে এবং গল্পে যোগ দেয়। এমনই করে রাত 9টা অবধি সে পুরোপুরি কাজ সেরে ফেলে অবশেষে গা ধুয়ে একটা জমকালো পোশাকি শাড়ি পরে কপালে টিপ দিয়ে খোলা চুলে খেতে ডাকে ওদের। হাত বাড়িয়ে বিরিয়ানি দিচ্ছে ওদের প্লেটে। তখনই শুভেন্দু এবং রমেনও লক্ষ্য করল জিনিসটা। ডান হাতের তলায় কেমন যেন একটা আড়াআড়ি চওড়া লালচে দাগ। শুভেন্দু শিউরে উঠে জিজ্ঞেস করল, ওটা কি? কি হয়েছে নন্দিতা? হাত উল্টে নন্দিতা দাগটা দেখল, একটু অবাক হয়ে বলল, তাই তাই জ্বালা জ্বালা করছিল, ও কিছু না। কিছুতেই সে আর কিছু বলল না। রমের হাত ধুতে ধুতে বলল, দারুণ খেলাম কিন্তু, দারুণ। নন্দিতা হেসে জবাব দিল, আবার যাতে আসেন তাই চেষ্টা চরিত্র করে ভালো খাওয়ালাম, বিরিয়ানি রাঁধলাম, জামদানি পরলাম আপনার অনারে। আচ্ছা, আর এই যে এগুলো নিন। সে মুঠোভর্তি কাঁঠালি চাপা ফুল রমেনের হাতে উপুর করে দিল। ফুলগুলো নিয়ে যাবার জন্য একটা পলিথিনে প্যাকেটও এনে দিল, রাবার ব্যান্ড শুদ্ধ। রমেন বলল, রোলার স্কেট না পড়েই তো আপনি 100 মাইল স্পিডে ঘুরে বেড়াচ্ছিলেন দেখলুম। ওটার দরকারটাই বা হয়েছিল কেন? নন্দিতা চারদিকে কেমন বিহবল চোখে চেয়ে মৃদু হাসল, বলল, কেন জানেন না? শোনেননি? সেই জলের কলে টিপ 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 আমরা বলেছিলাম যাব সমুদ্রে, নদী বলেছিল যাবে সমুদ্রে, আমরা বলেছিলাম যাব সমুদ্রে, আমরা যাব। বলতে বলতে মুখটা ঝলসে উঠল তার। নিচে গিয়ে গাড়িতে উঠতে উঠতে রমেন বলল, দারুণ কাটলো রে সন্ধেটা, চলি, আবার দেখা হবে, আবার। তারপর স্টিয়ারিংয়ে হাত রেখে সে হেসে বলল, শুভ, তোর বউটা একটা পাগলি। কি বলতে চাইল রমেন? শুভেন্দু ওপরে উঠতে উঠতে ভাবতে লাগলো। তারপর থেকে প্রতিদিনই কাজের ফাঁকে ফাঁকে মাথার মধ্যে কথাটা তাকে আঘাত করে যায়। পাগলি, তোর বউ একটা পাগলি। কেন এ কথা বলল রমেন? পাগলি কথাটা লোকে আদর করে বলে আপনজনকে, দূর পাগলি। আবার বিরক্ত হয়েও বলে, কি পাগলামি করছো। কিন্তু তোর বউটা একটা পাগলি, কি প্রকৃত মানে হয় এই কথার? শুভেন্দু তার বউকে নিয়ে গর্বিত। 3 ঘন্টার মধ্যে লাভ ঝাঁপ দিয়ে কত কিছু বানিয়ে দিল। বিরিয়ানি, ফিশ তন্দুর, ফ্রাইড চিকেন, নিজেই বাজার গেল। এবারই ও বাড়ি থেকে কি সব মাল মশলা সংগ্রহ করে আনলো কে জানে।
কিন্তু বানিয়ে তো দিল। অরেঞ্জ চকলেট রঙের ওই শাড়িটা পরে, কপালের আম্বার টিপ, আধকোকড়া চুল খুলে যখন খাবার টেবিলে পরিবেশন করছিল, একেবারে সম্রাজ্ঞীর মতো, ম্যাজিশিয়ানের মতো যখন হাতের মুঠো থেকে কাঁঠালি চাপাগুলো বার করলো, কিংবা সুভাষ মুখোপাধ্যায় কবিতা ঠিক কথা বলার মতো করে যখন বলে উঠল, একটা চমৎকার ছোট গল্পের মতোই কি শেষ করলো না শুভেন্দুর বাড়িতে রমেনের প্রথম আসার দিনটা? অথচ প্রতিক্রিয়ায় রমেন কি বলল? তোর বউটা একটা পাগলি। এ কথা কেন বললি রমেন? ভেবে বললি? হঠাৎ বিদ্যুৎ চমকের মতো শুভেন্দুর মনে পড়ে যায় নন্দিতার ডান হাতের সেই চওড়া কালশিটের দাগ। কদিন আগে যা লাল ছিল মনে পড়ে যায়। বৃষ্টির রাতে ছুটে যাওয়া কুকুরটা কি ভয়ানক কাঁদছে গো। মনে পড়ে যায় মস্তানের উদ্যত ছুরির তলায় লাল শাড়ি পরা স্ফুলিঙ্গের মতো নন্দিতাকে। সানাই ভালো লাগে না যার, সানাই শুনলে যে বিষাদের অতলান্তে তলিয়ে যায়, সেই নন্দিতাকে। শুভেন্দু আর দেরি করল না। অফিসে আজ খুবই দেরি হয়ে গেছে, তবুও সে শ্যামবাজারের মোড় থেকে চট করে বাস ধরে না, চলে যায় যতীন্দ্রমোহন অ্যাভিনিউতে ডক্টর রমেন বাগচির চেম্বার। নিজের নাম পাঠিয়ে দিয়ে ওয়েটিং রুমে বসে শুভেন্দু। চারিদিকে তাকিয়ে তাকিয়ে দেখে এক বৃদ্ধ ভদ্রলোক একটি লাল চোখো তরুণকে নিয়ে বসে আছেন। ছেলেটি যেন ঘুম ঘরে রয়েছে। ঘোর ভাঙলেই সে ভয়ঙ্কর কিছু একটা করে ফেলবে। আরও দুজন সঙ্গী রয়েছেন ভদ্রলোকের, তারা বাইরে দাঁড়িয়ে আছেন। মাঝে মাঝে এসে চুপি চুপি কথা বলে যাচ্ছেন। শুভেন্দুর পাশেই বসে আর একজন, শুভেন্দুর থেকে বড় হলেও যুবকী, তার সঙ্গে একটা খুব সুন্দরী বউ। এত সুন্দর, কিন্তু যেন বিষাদ প্রতিমা। দেখলে মনে হয় নৈরাশ্যের সিন্ধু থেকে উঠে এলো বুঝি। শুভেন্দুর বাঁ পাশে একটি অল্প বয়সী ছেলে, চোখে চশমা, ধারালো মুখ। সে শুভেন্দুর সঙ্গে যেচে আলাপ করলে, বলল, কিছু মনে করবেন না দাদা, আপনি কার জন্য এসেছেন? শুভেন্দু কি বলবে ভেবে পেল না। সে কি সত্যি সত্যি নন্দিতার জন্য এসেছে? নন্দিতা কি? ধরি মাছ নাচুই পানি করে শুভেন্দু বলল, এসেছি এক নিকট আত্মীয়ার ব্যাপারে। আপনি? আমি আমি নিজের জন্যে। অনেকে ধারণা সাইকিয়াট্রিস্টের কাছে খালি নাকি মনোরোগীরাই আসে, বুঝলেন? ধারণাটা কিন্তু ঠিক না। অনেক রকম ডিসঅর্ডার আছে, জানেন তো। আমার কথাই ধরুন না, 2 বার WBCS দিয়েছি, পাশও করেছি। র্যাঙ্ক ভালো আসেনি, তাই আবার দিচ্ছি। কিন্তু এবার বুঝলেন, হয় এসপার নয় ওসপার। তো যাই পড়তে যাই, মনের মধ্যে একটা ঝমঝম করে কবিতা বাজে। এখান থেকে এক লাইন তো ওখান থেকে আরেক লাইন। ধরুন, এই মনে হচ্ছে ধাওয়ায় বসে জটলা করে পূর্বপুরুষেরা। আবার মনে হচ্ছে তোমায় আজই রেখে এলাম ঈশ্বরের হাতে। তারপর মনে হচ্ছে অবর্তমান তোমার হাসি, ঝাউয়ের ফাঁকি, আমার গভীর রাত্রের ডাকে, ও নিরূপম, ও নিরূপম, ও নিরূপম। বলতে বলতে ছেলেটি উত্তেজিত হয়ে উঠল। স্টান উঠে দাঁড়িয়ে ভাবগম্ভীর গলায় আবৃত্তি করতে শুরু করে দিল, যেন এটা একটা মঞ্চ। শুভেন্দু আশপাশে তাকালো। সবাই ভয়ের চোখে ছেলেটির দিকে তাকিয়ে আছে। সুন্দরী মেয়েটির চোখ ভর্তি জল। লাল চোখো ছেলেটি লম্বা সিটের ওপর শুয়ে পড়েছে। রমেনের অ্যাসিস্ট্যান্ট মেয়েটি এসে ডাকল, কৌস্তব সেনগুপ্ত। কবি ছেলেটি তাড়াতাড়ি চেম্বারে ঢুকে গেল। শুভেন্দুর হঠাৎ ভয় করতে লাগলো, ভীষণ ভয়। এসব যেন তার চেনা। এ লাল চোখ সে দেখেছে। খবরদার মারতে পারবেন না বলে যখন ঝলসে উঠেছিল নন্দিতা। এই বিষাদ প্রতিমা নয়ন ভরা জল দিনে রাতে দেখতে দেখতে একসময় সে মরিয়া হয়ে গিয়েছিল। আর এইরকম মিঠে হাসি, চোখ দুটো হঠাৎ উধাও হয়ে যাওয়া, এইরকম, ঠিক এইরকম। ভয়ে অধীর হয়ে উঠল সে। উফ, কখন তাকে ডাকবে রমেন? অ্যাসিস্ট্যান্ট মেয়েটি একটা ছোট্ট নোট পেপারে একটা লেখা এনে দিল, শুভ,
একটু বস ভাই, পেশেন্টদের ছেড়ে দিয়ে তোর সঙ্গে বেরোবো। মনে মনে শুভেন্দু বলল, রমেন, তুই জানিস না, শুভ তোর সঙ্গে মজা করতে বা ইয়ার্কি করতে আসেনি। তার বাড়িতে ভীষণ বিপদ, খুব বিপন্ন একজনের জন্যেই সে আজ তোর কাছে ছুটে এসেছে। ঠিক 1 ঘন্টা 12 মিনিটের মাথায় শেষ রোগীটি বেরিয়ে গেলে শুভেন্দুর ডাক পড়ল। শুভেন্দু ঘরে ঢুকলে রমেন তার দিকে তাকিয়ে বলল, কি কি ব্যাপার বল, চা খাবি নাকি কফি? মায়া, একটু চা কফি কিছু একটা বানাও ভাই। অ্যাসিস্ট্যান্ট মেয়েটির দিকে তাকিয়ে রমেন বলল। শুভেন্দু বলল, আরে ধুর তোর কফি চা, আমি ভীষণ সমস্যায় পড়ে এসেছি রে। রমেন পাত্তাই দিল না, বলল, তোর তোর আবার কিসের সমস্যা? ফার্স্ট ক্লাস আছিস ভাই। শুভেন্দু বলল, তোকে স্পষ্টে জিজ্ঞেস করছি রমেন, নন্দিতা আমার বউ কি অস্বাভাবিক, মানে অ্যাবনর্মাল? রমেন ঝুঁকে বসে আশ্চর্য হয়ে বলল, সে সে কি কথা, এ কথা কেন বলছিস? শুভেন্দু বলল, সেদিন ওর ডান হাতে একটা লাল দাগ দেখেছিস, মনে আছে তোর? সেটা কি জানিস? স্কেলের বাড়ি, আমাদের নিচের ফ্ল্যাটের ভদ্রমহিলা মেরেছেন। বলিস কি রে? FIR কর, ডেঞ্জারাস মহিলা তো। আরে আগে সবটা শোন। বল, আম অল ইয়ার্স। নিচের ফ্ল্যাটের ভদ্রমহিলার একটা হাবাগোবা ছেলে আছে, বছর বছর ক্লাসে ফেল করে। তো তিনি ওই আর কি ছেলেটাকে ওরকমভাবে পেটান, সেই কারণে। হ্যাঁ, তা ছেলে তো তেমন করবেই, তার কি কোনো সেন্স আছে নাকি? সেটাই তো তো ভদ্রমহিলা ছেলেটাকে এমন করে পেটান যে, আরে তুই যেদিন গেলি সেদিন সকালে নাকি নন্দিতার ভাষায় অমানুষিক পেটাচ্ছিল। ছেলেটা চিৎকার শুনতে পেয়েও ছুটে যায়, দুজনের মাঝখানে দাঁড়িয়ে প্রহারে বাধা দেয়। আর স্কেলের বাড়িটা ছেলের ওপরেই নাম ছিল, কিন্তু পরে নন্দিতার হাতে। রমেন স্বস্তির নিঃশ্বাস ফেলে। হ্যাঁ, তাই বল। শুভেন্দু আবার বলে, ভদ্রলোক ভদ্রমহিলা আমার কাছে গম্ভীর মুখে নালিশ করে গেলেন আমার স্ত্রী ওদের পারিবারিক ব্যাপারে নাক গলাচ্ছে বলে। যখন নালিশ জানাচ্ছিলেন তখন নন্দিতা বাজার গেছিল, ফিরে এসেছে ওরা দেখতে পায়নি। জানিস, কিছু পরে নন্দিতা এসে চোখ গরম করে বলল, আপনারা যদি টুটুকে পেটানো বন্ধ না করেন আমি পুলিশে খবর দেব, হাতে হাত করা পরিয়ে ছাড়বো, জেনে রাখবেন। সে কি চেহারা রে, যেন বাঘিনী। রমেন হাসতে হাসতে বলল, তো কি, ভালোই তো করেছে। জানিস তো রমেন, সন্তানের দ্বারা বাবা মাকে ডিভোর্স করার আইনটা পাশ হয়ে গেলে ভালোই হয়। শুভেন্দু বলল, তুই তুই পুরোটা শোন আগে। সে পূর্বাপর কি যে করেছে সে শুনলে তুই বুঝবি। তারপর সব ঘটনা একের পর এক শুভেন্দু রমেনকে বলে, এবং তারপর অভিযোগের সুরে বলে, তুইও তো প্রথম আলাপে নন্দিতা আমার বউকে পাগলি বলিসনি বল? রমেন হাসতে লাগলো, বলল, বলেছিলাম বুঝি। তারপর হঠাৎ গম্ভীর হয়ে বলল, ওকে, তো তোর কি বলার আছে একটু পরিষ্কার করে বলবি? শুভেন্দু বলল, বলবার আর কি আছে, আমি তোর কাছে প্রফেশনাল অপিনিয়ন চাইছি, অ্যাডভাইসও বলতে পারিস। রমের হাতের আঙুলগুলো মন্দিরের মতো চূড়ো করতে করতে বলল, দেখ শুভ, আমাদের শাস্ত্রে বলে যে 100% নর্মাল লোক খুবই কম। আসল হলো ব্যালেন্স, মানে ভারসাম্য। আর এই ভারসাম্যটা যদি একটু এদিক ওদিক হেলে, একটু কম বেশি হয়ে যায়, তো মানে বুঝছিস তো,
এক চুলের তফাৎ। আতঙ্কিত চোখে তার দিকে চেয়ে শুভেন্দু বলল, তাহলে দূর ঘাবড়াচ্ছিস কেন বলতো? এত ঘাবড়াবার আছেটা কি? মেডিকেল সায়েন্স যে এত উন্নতি করলো, প্রযুক্তি বিজ্ঞান যে আজ কোন চূড়ে উঠে গেছে, এসব কি ঘাবড়ানোর জন্য? ম্যান ইজ অলমোস্ট গড নাও। খুব সামান্য একটা মেডিকেট করলে এই নন্দীটা ঠিক হয়ে যাবে। আমি তোকে বেস্ট ওষুধ দিচ্ছি, শোন আমার স্যাম্পল থেকে। সে খসখস করে একটা প্রেসক্রিপশন লিখে দিল। তারপর ড্রয়ার খুলে বেছে বেছে কয়েক পাতা ওষুধ বার করে দিল। 2 রকম ওষুধ, খাওয়ার নিয়মটাও বলে দিল। তারপর বলল, হ্যাঁ তা তো কি যেন বলেছিলিস, 3 বছর বিয়ে হয়ে গেছে, এবার একটা বাচ্চা কাছে নিয়ে ফেল, দেখবি সব ঠিক হয়ে যাচ্ছে। হ্যাঁ সত্যি। শুভেন্দু উঠে যায়। তারপর সোজা ট্যাক্সি ধরে বাড়িতে চলে আসে। রাতের খাবার পর সে নন্দিতাকে ওষুধগুলি খাবার কথা বলে। অবাক চোখে চেয়ে নন্দিতা বলে, ওষুধ ওষুধ খাবো কেন? শুভেন্দু বলে, আরে খাওই না, আমি তো তোমার স্বামী না শত্রু? বিষ দেব তোমায়? না তা নয়, তবে কন্ট্রাসেপটিভ পিল কিন্তু আমি আর খাবো না। সে নয় বাবা, এবার মিটারনিটি হোম, কাঁথা, ভ্যাকসিন, ও ওয়াও ওয়াও শুরু হবে। আমার দুঃখের দিন এলো বলে। নন্দিতা হেসে ফেলে, বলে, বা কি হিংসুক দেখো। শুভেন্দু বলে, নাও, ও হয়েছে, এবার লক্ষ্মী মেয়ের মতো ওষুধটা খেয়ে নাও দেখি। কিসের ওষুধ বলবে তো? নার্ভে বাবা, নার্ভ শান্ত করবে, মন ঠান্ডা থাকবে, হবু জননীর আদর্শ মানসিক অবস্থার সূচনা হবে। নন্দিতা অনাবিল বিশ্বাসে নন্দিতা হাত বাড়ায়। সত্যি? কই দাও দাও দাও, খাচ্ছি, এক্ষুনি খাচ্ছি। এরপর থেকে সকাল বিকেল রাত্রে ক্রমাগত ওষুধ চলে। একদিন অফিস থেকে রমেনকে ফোন করে শুভেন্দু। রমেন জিজ্ঞাসা করে, কিরে, কেমন আছে এখন নন্দিতা? পারফেক্ট, থ্যাংক ইউ ভেরি মাচ। নিজেকেই তুই থ্যাঙ্কসটা দে, বুঝলি? তোর ডায়াগনোসিস আমার প্রেসক্রিপশন, সব ঠিক হয়ে যাবে। এইভাবে কিছুদিন চালিয়ে যা, দেখিস ভালো ফল পাবি। সন্ধেবেলা অফিস থেকে ফিরলে দরজা খুলে দেয় পরিষ্কার ফিটফাট নন্দিতা। দুজনে চা আর ডালমুট নিয়ে বসে গল্পও করে। শুভেন্দু তার অফিসের কিছু গল্প বলতে যায় একদিন। বলে, জানো, আজ না নন্দিনীকে খুব দিয়েছি। তাই? হ্যাঁ, সোজা বললুম, আপনি ভদ্রভাবে কথা বলতে জানেন না, আগে শিখুন, তারপরে বলবেন। ও মা, তাই বুঝি? হ্যাঁ, জানো, একেবারে চুপসে গেল। প্রমোশনের চিঠি তো আমার হাতেই ছিল, কি বলবে আর? হ্যাঁ ঠিকই। এবার আমি বসকেও ধরব, যত রদ্দি মার্কা টুর সব আমাকেই করতে হবে নাকি? বললেই বলবে ঠেসে টিএ বিল দেবেন কোম্পানিকে। ভালোই তো, যেন আমি ফলস টিএ বিলের এক্সপার্ট। আমার কি ফ্যামিলি লাইফ বলে, প্রাইভেট লাইফ বলে কিছু থাকতে নেই? সব অপমানে শোধ তুলব এবার আমি, তুমি দেখো। দাঁড়াও, প্রেশারের 3টে হুইসেল বোধহয় পড়ে গেল, আমি আসি। নন্দিতা চলে যায়। অনেকক্ষণ আসে না আর। সান্ধ্য চান সারতে সারতে শুভেন্দুর হঠাৎ মনে হয়, নন্দিতা তো কই? নন্দিনীকে খুব করে দেওয়ার প্রসঙ্গে উত্তেজিত হয়ে উঠল না? বলল না, আহা অমন রূঢ়ভাবে বললে কেন?
জিজ্ঞেসও তো করলো না কিসের প্রমোশন, কোন প্রমোশন, কেন প্রমোশন। কাজের মেয়েটি চলে গেলে গোটা ফ্ল্যাটটাতে তারা একা। সেই সময় নন্দিতা কোনো কোনো দিন এসে তার কোলের ওপর ঝুপ করে বসে পড়ত, গলা ধরে দোল খেত, বলতো, জানো তোমার ঘামে একটা কাটা ফলের মতো গন্ধ বেরোয়, প্লিজ আরেকটু পরে চান করো। কাঁধের ওপর মুখ রেখে নন্দিতা আরও বলতো, দেখো ভিড় বাসে মেয়েদের সিটের সামনে তুমি যদি দাঁড়াও তাও মেয়েদের কোনো অসুবিধে হবে না। তারপর শুভেন্দু নাকে নিজের নাকটা ঠেকিয়ে বলতো, তাই বলে যেন তুমি আবার বাসে মেয়েদের কাছে এটা পরীক্ষা করতে চেও না, খবরদার। চোখ পাকিয়ে তর্জনী তুলত নন্দিতা। তো সেসব তো কই আর কিছুই হয় না। স্নাতক শুভেন্দু পত্রপত্রিকা নিয়ে স্পোর্টস চ্যানেল খুলে বসে থাকে। সাহেবরা অক্রান্ত গল্ফ খেলে যায় আর সে গল্ফ দেখে যায়। সামনে দিয়ে নানান কাজে যাতায়াত করে নন্দিতা। কখনো কুশানের ওয়ার পাল্টাচ্ছে, কখনো টেবিল মুছছে। টিভির গায়ে চুম্বক লাগানো ছোট মূর্তিটা ওপরের দিকে ছিল, নিচে সরিয়ে দিল। একে বলল একবার, গান শুনবে, চালাবো কিছু। কাঁটায় কাঁটায় 9:30 সময়ে টেবিলে ধোঁয়া ওঠা গরম খাবার দিল। তারপর একটু টিভি দেখা, তারপর নিবিড় ঘুম। রাতে কোনো কোনো দিন হয়তো বলহরি হরিবোল যায়, বাড়ি কেঁপে ওঠে হরিধ্বনির চোটে, শুভেন্দু পর্যন্ত জেগে যায়। সেভাবে এই বুঝি নন্দিতা ঝপাং করে এসে ঝাঁপিয়ে পড়ল। কিন্তু না, নন্দিতা নিশ্চিন্তে ঘুমোচ্ছে। কোনোদিন মাঝরাত্রে রেললাইনের ধারে দুদলের বোমাবাজির শব্দে রাত যেন ভেঙে টুকরো টুকরো হয়ে যায়। নন্দিতা কাছে এসে কাতর গলায় বলে না, ইস, দেশটা দিন দিন কি হয়ে যাচ্ছে, কতগুলো টাটকা তাজা ছেলে এভাবে হারিয়ে যাচ্ছে। নন্দিতার স্নায়ু এখন খুব শক্ত আর শান্ত হয়ে গেছে। সে নিবিড় ঘুম ঘুমোচ্ছে। এমনকি অফিস যাওয়ার সময় খেতে বসে তারা অনেক সময় শুভেন্দুর এবং নন্দিতা টুটুর তীক্ষ্ণ চিৎকার শুনতে পায়। ডাক্তার বলে দিয়েছে ওর মস্তিষ্ক অপরিণত, ও পারবে না, তবুও ওর মা ওকে ঠ্যাঙাচ্ছে। শুভেন্দু উৎকণ্ঠ হয়ে থাকে, টুটুর জন্য ততটা নয় যতটা নন্দিতার জন্যে। তার ভাব লক্ষ্য করে নন্দিতা নিঃশব্দে পাতে আর একটু ভাত তুলে দেয় এবং বলে, খেয়ে নাও। শুনে কি করবে, করতে তো পারবে না কিছু, ওদের ছেলে, ওরা বুঝবে। কাছে কারো বাড়িতে বিয়ে, সকাল থেকে সানাই বাজছে। ভয়ে ভয়ে অফিস যায় শুভেন্দু, ভয়ে ভয়ে অফিস থেকে ফেরেও। চোখের সামনে সেই সুন্দরী মেয়েটির ছবি ভাসে, বিষাদ প্রতিমা, নয়ন ভরা জল। ভয়ে ভয়ে সে দরজায় বেল দেয়। সর্বনাশ, কেদারা ধরেছে। কেদারা সইতে পারে না নন্দিতা, ফুপিয়ে ফুপিয়ে কাঁদে আর বলে, টুবলু, আমার টুবলু চলে গেল, ওকে তোমরা নিয়ে যেও না, নিয়ে যেও না, ফিরিয়ে দাও। দরজা খুলে যায়। নন্দিতা শুভেন্দুর মুখের দিকে তাকিয়ে শান্ত গলায় বলে, কি হলো তোমার, শরীর খারাপ করছে? ভেতরে এসো, চা গুমোট চলছে। শরবত এনে দেয়, ভিজে গামছা দিয়ে কপাল, ঘাড়, হাত পা সব মুছিয়ে দেয়। ফ্যানটা পুরো দমে চালিয়ে দিয়ে সামনে বসে থাকে, আবার বলে, কি গো, ঠিক আছো তো, না ডাক্তার ডাকবো? ওদিকে মন প্রাণ নিংড়িয়ে কেদারের সুর ওঠে নামে। নন্দিতা যেন বধির হয়ে গেছে। রমেনকে ফোন করে শুভেন্দু। রমেন ফোন ধরেছে। হ্যালো হ্যালো শুভ, হ্যাঁ হ্যাঁ বল, বউ ঠিক আছে তো? এদিক থেকে শুভেন্দু বলে, একদম ঠিক ভাই, একদম। তো শোন, এবার বুঝলি তো, শুধু ওই দুজন কবির কুজন আর নয় কিন্তু। হ্যাঁ। শুভেন্দু বলে, হ্যাঁ হ্যাঁ সব ঠিক আছে, আমি বুঝেছি। চাঁদনি রাত, শ্রাবণের রাত। যদি দেখা গেল তো গেলই না,
কিন্তু যদি দেখা গেল তো সে তার রূপলি মদ নিয়ে তোমাকে মাতাল করে দেবে একেবারে। তখনই বোঝা যায় যে এ চাঁদ নীল আমস্ট্রংয়ের নয়, এ চাঁদ সুকান্ত ভট্টাচার্যেরও নয়, এ সেই আদিম অকৃত্রিম কবি মহাকবিদের রাকা শশী চাঁদনি। হেনার উগ্র সুবাস সঙ্গে নিয়ে সেই চাঁদনি ঘরের ভেতরে ঢুকেছে। একটা ফিকে রঙের ফ্রিল দেওয়া রাত জামা, যেন ওই চাঁদেরই ফেনা। নন্দিতা ঘুমাচ্ছে। মাতোয়ারা শুভেন্দু মৃদু মন্থিত স্বরে ডাকছে, নন্দিতা, নন্দিতা, কই এসো। নন্দিতা কি জাগবে না? এমন ডাকেও না। আবার ডাকে শুভেন্দু, আবার আবার। নন্দিতা জাগছে। খুলে গেছে তার চোখের পাপড়ি। নন্দিতা আসছে, কিন্তু ও কি? আসছে আহত জন্তুর মতো, গুঁড়ি মেরে, নিজেকে টেনে টেনে। শিঙালের রাতচেরা আকাঙ্ক্ষার ডাকে হরিণীর ঠ্যাঙের তুরুকে নয়। নিবে গেল বুঝি পৃথিবীর কোটরে সৃজনী আগুন। বাঁধের মধ্যে ঘুমিয়ে গেছে দুর্দান্ত নদী। না চাইতে দুকুল ভরে আর দেবে না। তার পুরুষের বুকের তলায় নন্দিতা যান্ত্রিক, উদাস, অসাড় হয়ে থাকে, অবিকল এই পৃথিবীর মতোই। শেষ হলো আজকের গল্প শ্রী নরেন্দ্রনাথ মিত্রের রচিত ছোট গল্প নন্দিতা। ফিরে আসছি আরেকটি নতুন গল্পের সাথে কিছুদিনের মধ্যেই। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং গল্পে থাকবেন। আর আমার গল্পের পাঠ এবং উপস্থাপনা যদি ভালো লাগে তাহলে লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না। আর অবশ্যই যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করবেন। এতে আমার উৎসাহ এবং কনফিডেন্স আরও বাড়বে। আজ এখানেই বিদায় নেব। আবার দেখা হচ্ছে। নমস্কার।